আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা আমির জনাব আবুল হাসিম ভাই সহ আজকের মঞ্চ বহিষ্ঠ বিশেষ অতিথি কেন্দ্রীয় বায়তুল মাল সেক্রেটারি জননেতা জনাব শাহাবুদ্দিন সাহেব, কুষ্টিয়া যশোর অঞ্চলের পরিচালক জননেতা নির্বাহী কমিটির সদস্য মোবারক সাইন সহ যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্যবৃন্দ, অতিথি অন্যান্য জেলা আমির, কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে আগত প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকে এই প্রচন্ড শীতের মধ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে আমাদের নিঃস্বার্থ কর্মী ভাইরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি আমার রাজবাড়ী জেলা সংগঠনের পক্ষ থেকে এই নিঃস্বার্থ বিপ্লবী কর্মী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা দেখছি আজকের উপস্থিতিকে প্রমাণ হচ্ছে কুষ্টিয়াবাসী জেগে উঠেছে। এই সম্মেলনকে সামনে রেখে জনগণের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। শুধু কুষ্টিয়াই নয়, আমরা বলবো সারা দেশবাসী আজকে অতীতের সকল শাসন শোষণ থেকে মানুষের মধ্যে একটি চিন্তা সৃষ্টি হয়েছে যে যারা আজকে এদের শাসন করেছে, তারা ভোগের রাজনীতি করেছে, নিজেরা লাভবান হয়েছে, দলীয় নেতৃবৃন্দ লাভবান হয়েছে, আত্মীয় স্বজন সকলকে তারা তাদের মাধ্যমে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মানুষের মুক্তির জন্য কাজ করেনি। সম্মানিত ভাইরা, আজকে দেশবাসী মনে করে একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য জামাতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। তাই মানুষ, সারা দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা নিজের ঐক্যবদ্ধভাবে জোট বেঁধেছে যে যতই বলুক, যারাই আশা করুক, পরবর্তী ক্ষমতার জন্য চিন্তা করুক, তাদের চরিত্র আমরা জানি। তারা নিজেদের জন্য রাজনীতি করে, তাদের সম্পর্কে আমাদের জানা আছে। তারা কি করত, তাদের কি ছিল, তারা ক্ষমতায় গিয়ে তারা কি অর্জন করেছে, সকল শিক্ষিত জানে মানুষ। এই জন্য আজকে মানুষের মধ্যে এই এক ঐক্যবদ্ধ হয়েছে যে সত্যিকার অর্থে যদি একটি দেশকে, মানুষকে মানবতার মুক্ত করতে হয়, এই দেশবাসীকে মুক্ত করতে হয়, একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কায়েম করতে হয়, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বে যে নিঃস্বার্থ দেশপ্রেমিক মানবিক নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে যদি ক্ষমতা আনা যায় তাহলে প্রকৃত পরিবর্তন ঘটবে। আমি আমার ভাইদেরকে আহ্বান জানাই, আজকের এই সম্মেলন থেকে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে যে বক্তব্য শুনবো, তাতে আমরা অনুপ্রাণিত হয়ে কুষ্টিয়া সংগঠনকে দ্বিগুণ পর্যায়ে আমরা এগিয়ে নেব। এই আহ্বানকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। আমাদের মঞ্চের বাম পাশে রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব রাস্তাটাকে ক্লিয়ার করে আপনারা মাঠে অবস্থান করে ডান পাশে আসবেন। সম্মানিত কর্মী ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, চুয়াডাঙ্গা জেলার সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন। জনাব অ্যাডভোকেট রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের রাহবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে এই শীতের সকালে কায়মুনাবাকে সকলে এই প্রার্থনা করি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছো ততদিন তুমি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী হঠাৎ গজিয়ে ওঠা রাজনৈতিক সংগঠনের নাম নয়। দীর্ঘ চড়াই প্রায় পার করে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। বাংলাদেশ ইসলামের দিকে গোটা দেশের মানুষ চেয়ে আছে। আমরা দুর্নীতি মুক্ত একটি দেশ চাই, আমরা স্বজন প্রীতি মুক্ত একটি দেশ চাই, আমরা টেন্ডারবাজি মুক্ত একটি দেশ চাই, আমরা বৈষম্য বিরোধী একটি দেশ চাই, আমরা বিচারহীনতার বিরোধী একটি দেশ চাই, আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে বানাতে চাই। এই প্রত্যয় নিয়ে যারা এগিয়ে যায় তারা সবাই বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের দিকে তাকিয়ে আছে। সংগ্রামী ভাইরা, একটি গল্প এরকম আমাদের অঞ্চলে আছে। বাঘের ভয়ে উঠলাম গাছে, আর ভূত বলল পেলাম কাছে। আজকে বাংলার জমিনে যারা দেশে বারবার শাসন করেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের চেহারা দেখেছে। আর নতুন করে কোন গান, পুরানো গান বাজিয়ে আবার স্বৈরা শাসনের আমদানি করার চেষ্টা করলে বাংলার তৌহিদি জনতা সেটা মেনে নেবে না। বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষের হাতে কাজ দিয়ে এই দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করতে চায়। আপনার সন্তান যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, লেখাপড়া শেখে, বিশ্ববিদ্যালয় কিংবা লেখাপড়ার জীবন শেষ করার পর আপনার গোয়ালের গরুটা বিক্রি করে, ভিটে বাড়ি বিক্রি করে, জমি বন্ধক রেখে, ধানের ক্ষেত বিক্রি করে, টাকার বস্তা নিয়ে নেতার বাড়িতে যাওয়ার যে দৃশ্য ছিল তার অবসান ঘটাবে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। আসুন আমরা সেই দেশটা গড়ে তুলি। ধন্যবাদ সবাই। সংগ্রামী কুষ্টিয়াবাসী, ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম, জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সংগ্রামী জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, মাগুরা জেলার সম্মানিত আমির জনাব এবিএম বাকের, জনাব এবিএম বাকের, এমবি বাকের, জনাব এম বাকের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের তৌহিদি জনতার প্রাণপ্রিয় সংগঠন 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা জামাত ইসলামী কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত
কেন্দ্রীয় জেলা উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমি মাগুরা জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে কুষ্টিয়াবাসীকে আজকের এই সম্মেলনের মাধ্যমে একটি কথাই বলতে চাই, এই জমিন আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহ। যেমন ইসলামী কোন মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চাই না। যেমন ইসলামী কারোর বাপ দাদার তৈরি করা রেখে যাওয়া আইন দিয়ে দেশ চালাতে চাই না। যেমন ইসলামী আসমান জমিনের মালিক, আমার আপনার স্রষ্টা, সেই আল্লাহর আইন দিয়ে এই দেশ পরিচালনা করতে চায়। এই জন্য আজকের এই সম্মেলন থেকে আমরা উচ্চারণ করতে চাই, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সম্প্রীতি কল্যাণের বাংলাদেশ। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আর সেই গড়ার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোটে নির্বাচিত করে এই দেশ পরিচালনার নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে আবারও কুষ্টিয়াবাসীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত কুষ্টিয়াবাসী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, মেহেরপুর জেলার সংগ্রামী আমির জনাব তাজউদ্দিন খান। জনাব তাজউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন, সম্মানিত পরিচালক, আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ মেহমান হিসেবে আমাদের মাঝে মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রের সম্মানিত নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা, আশপাশ থেকে আগত বিভিন্ন জেলার সম্মানিত আমির, সেক্রেটারি, নায়েব আমির ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই বাংলাদেশ জামাত ইসলামী বিগত 17টি বছর আমাদের উপাধি দেওয়া হয়েছিল যে আমরা ধর্ষণকারী। আমরা সেই জামাত ইসলামী যাদের উপাধি দেওয়া হয়েছিল 71 সালের স্বাধীনতা যুদ্ধে লুণ্ঠনকারী, জ্বালাও পোড়াওকারী। সম্মানিত ভাইরা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের বিপক্ষে যে অপপ্রচার চালানো হয়েছিল, এদেশের জনগণ যদি 1% বিশ্বাস করত, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে থাকতো না। সম্মানিত ভাইরা, একমাত্র দাবিদার যারা ছিল
5ই আগস্টের পরিবর্তনের পরে কোন নোটিশ ছাড়াই 300 আসনের এমপি মন্ত্রী ইমাম সহ পালিয়েছে। কেন? এই দেশটা পরিচালনার ক্ষেত্রে তারা যে লুটপাট করেছে, তারা যে দুর্নীতি করেছে, তাদের অপেক্ষা, যার কারণে রাতের আধারে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, আগামী দিনে একটা সোনালী স্বপ্ন আমাদের, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং কল্যাণ রাষ্ট্র। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, পাবনা জেলা জামাতের সম্মানিত আমির জনাব আবু তালেব মন্ডল। জনাব আবু তালেব মন্ডল। সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হোসাইন, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জননেতা জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব সহ জেলা এবং অন্যান্য জেলার নেতৃবৃন্দ, অন্যান্য জেলা আমির বৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা আমার, কুষ্টিয়াবাসী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনা জেলার পক্ষ থেকে কুষ্টিয়ার ভাইদের জানাতে চাই, বাংলাদেশে সহ সারা বিশ্বে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের রহমান মাওলানা মতিউর রহমান নিজামী। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন জনাব মাওলানা আব্দুল সুবহান রহিমুল্লাহ। আমরা তাদেরকে এই 16 বছরে হারিয়েছি। আমরা 16 বছরে রাতে ঘুমাতে পারি নাই। আজ এই দেশবাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ এই দেশে আর আসতে পারবে না। এদেশের জনগণ ওই ভোটচোরদের, ওই সন্ত্রাসীদের, ওই খুনিদের জায়গা বাংলাদেশের জমিনে রাখবে না। তাদেরকে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, এ দেশবাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সম্মানিত ভাই সকল, আগামী দিনে এই দেশের পরিচালনার দায়িত্ব নিতে হবে জামায়াতে ইসলামীকে। সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিনে পার্লামেন্ট হবে জামায়াতে ইসলামীর পার্লামেন্ট। আগামী দিনে পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেখতে চায়। আদিবাসীকে অত্যাচার করছে, নির্যাতন করছে, দখলদারি করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে জনগণ চায় না। অতএব আসুন, আমাদের এই দায়িত্ব বহনের জন্য আমরা তৈরি হই এবং জনগণকে এই আওয়াজ পৌঁছাই, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলার সংগ্রামী আমির জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর।
والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিফান সালাত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই মাওলানা রফিক, বিভিন্ন জেলা থেকে আগত জেলা আমির সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিভাগ সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, সমবেত কর্মী ভাইসা আমার শুভেচ্ছা রইল। সম্মানিত ভাইসা, এক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়ে এদেশ নতুন ভাবে স্বাধীনতার বিপর্যয় দেখেছি। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তার আগে 1947 সালে স্বাধীনতা লাভ করেছিলাম। বারবার স্বাধীনতা লাভ করার পরেও এই জনপদের মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি বলে উঠেছে। দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়েছে। এই শ্রেণী, সুবিধাবাদী শ্রেণী রাজনৈতিক দুর্বৃত্তদেরকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। সম্মানিত ভাইসা, শান্তি আসবে না। সম্মানিত ভাইসা, দেশে এবং সমাজে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। অতএব সকল পর্যায়ের অসৎ নেতৃত্বকে উচ্ছেদ করে সৎ নেতৃত্ব কায়েম করার আহ্বান জানাই। এই কথা বলে আমার সম্প্রবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য, আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল জনাব মাওলানা আব্দুল মতিন। জনাব মাওলানা আব্দুল মতিন। আমাদের আলোচনা চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের প্রাণের স্পন্দন, আমাদের আমিরে জামাত প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত কুষ্টিয়ার বীর মুজাহিদ কর্মী ভাইরা, সবার প্রতি আন্তরিক সালাম, বীরের মতো জবাব দেন আসসালামু আলাইকুম। আমরা আমিরে জামাতের নেতৃত্বে এই বাংলাদেশে
সম্মানিত কর্মী ভাইরা এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি মোহতারাম প্রধান অতিথি আমির জামাত, সম্মানিত কুষ্টিয়াবাসী, প্রিয় কর্মী ভাইরা, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণীর মধ্যে একটি হাদিসের টুকরা হচ্ছে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত। আমরা দিকে দিকে বাংলার জমিনে তার পূর্বাভাস পাচ্ছি। আমরা আগামী বাংলাদেশ আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী যে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াতের উপর প্রতিষ্ঠিত হবে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত টিম সদস্য জনাব খন্দকার আলী মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, আমাদের প্রাণের স্পন্দন, প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, অত্র জেলা এবং অন্য জেলার জেলা আমির, জেলার নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা যে বৈষম্যের শিকার হয়েছিলাম, এটা শুধুমাত্র এই 2024 সালে যে আন্দোলন হয়েছিল সেইখানেই নয়। এই বৈষম্য শুরু হয়েছে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন সমস্ত দলকে ব্যান্ড করে দিয়ে, যাকে বলা হয় বাংলাদেশের স্থপতি, সেই শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। আফসোস করে বলেছিলেন যে বাংলাদেশের গড়বার জন্য যে মানুষ দরকার ছিল তিনি তা পাননি। তিনি বলেছেন সকলে সোনার খনি পায়, আমি পেয়েছি চোরের খনি। যে চোরের খনি তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু সেই চোরের খনিকে তিনি নিয়ে যাননি। সেটা তারা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে
বাংলাদেশের সর্বস্তরে সেই চোররা তাদের আধিপত্য বিস্তার করে রেখেছিল। তার ফলশ্রুতিতে স্বৈরাচার প্রধানমন্ত্রী আস্ফলন করে বলেছিলেন যে আমার একজন পিয়ন, তার অ্যাকাউন্টে 400 কোটি টাকা আছে, একেই বলে চোর। আর এই চোরদের রেখে গেছে, সেই চোর দিয়ে কখনো বাংলাদেশের সুফল বয়ে আনতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে বাংলাদেশে একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। এই কর্মী সম্মেলনকে আমি সামনে রেখে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা আমাদের আমিরে জামাতের সঙ্গে থেকে এদেশে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবার জন্য সর্বোপরি প্রচেষ্টা চালায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান বিশেষ অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম ভাই সহ এই অঞ্চলের অঞ্চল পরিচালক মোবারক ভাই সহ যত নেতৃবৃন্দ আছেন এবং আমার সামনে ভূমিষ্ঠ মুসলিম ভাইদের আশপাশে আমাদের হিন্দু ভাইয়েরাও থাকতে পারেন, সবাইকে লক্ষ্য করে আমি জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের করণীয় নিয়ে দুই একটি কথা বলতে চাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনেক দিন পরে আব্দুল কাদের মোল্লা ভাই বেঁচে থাকা অবস্থায় ওয়াহিদ ভাই যখন জেলা আমির ছিলেন সেই সময়ে মিরপুরের এখানে প্রোগ্রামে এসেছিলাম, আর সম্ভব হয় নাই। মাঝখানে 1 বছর এই এলাকার অঞ্চলের দায়িত্ব পালন করেছে, গোপনে গোপনে প্রকাশ আমরা হতে পারি। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশকে মুসলমানদের জন্য আজকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে মরতে চাই। পাকিস্তান বিভক্ত হয়েছিল যেদিন ভারত থেকে, ব্রিটিশের গোলামি থেকে, সেই দিন 2 নেশনস থিওরির উপরে ভিত্তি করে বাংলাদেশে যে পাকিস্তান পৃথক হয়েছিল, তৈরি করা হয়েছিল। কিন্তু 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগের স্পিকার শাহিদ আলীকে হত্যা করার মাধ্যমে যখন পরিস্থিতি ডিটোর করেছিল, তারপরে আর সেই শাসন পালন করা যায় নাই। মাশাআল্লাহ জারি হয়ে গেল। আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে 69 সাল পর্যন্ত। বেসিক ডেমোক্রেসির মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিল, জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাত ইসলামী আওয়ামী লীগ করতে পারে নাই। প্রিয় ভাইরা, এই দেশের মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আল্লাহর আইন আল্লাহর এই জমিনে চলবে। আল্লাহ বলেছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ বলেছেন আমার এই জমি আমার আইন চালু হবে। আইন চালু না হলে আমরা পুরোপুরি খাঁটি গোলাম হতে পারবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না। তাই বাংলাদেশে যত দল রয়েছে, কোন দল কোরআনের শাসন চালু করে নাই এবং কোরআনের শাসন চালু করে দিব না। আমরা মুসলমান হয়ে মরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, সেই পথ অনুসরণ করে আমরা এই দেশটাকে কোরআনের দেশ চালু করতে চাই, কোরআনের দেশ গঠন করতে চাই। কোরআন আইন চালু হয়ে গেলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ সকল মানুষের অধিকার পূর্ণ হয়ে যাবে। কোন মন্ত্রী নিজের ঘর তৈরি করার জন্য বিদেশের মাটিতে 720টা বিল্ডিং করার সুযোগ তারা পাবে না। জমি একটা মাত্র জেলায় করে করার সুযোগ থাকবে না।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের নেতারা আজকে ফাঁসির কাছে ঝুলেছে একটা মাত্র কারণে। সেই কারণটা ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দিন চালু হয়ে যাবে, ওদের চুরি সমস্ত বন্ধ হয়ে যাবে, ওদের অবৈধ ক্ষমতা বন্ধ হয়ে যাবে, এইটাই কারণ সাজিয়েছিল। প্রিয় ভাইয়েরা, বৈষম্যের হাত থেকে বাঁচার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মুক্তিযুদ্ধ ইউনিভার্সিটিতে পর অবস্থায় গিয়েছে হয়ে গেছে। এই জন্য জামায়াত ইসলামী সেদিন কেন যুদ্ধের ঘোষণা করে নাই? তাদেরকে এই স্থান দেওয়া হতো না। জামায়াত ইসলামী চায় না একটা কারণে, ভারতের গোলামি করা যাবে না, আর ভারত জামায়াত ইসলামের স্থান সেদিন দিল না। কিন্তু জামায়াত ইসলামী এই বাংলাদেশে তাদের প্রবাসীদের জন্য যে কাজ করেছে, যারা রাজনীতি করেছে, কল্যাণে যে কাজ করেছে, ইতিহাস ভালো করে দেখেন যে জামায়াত ইসলামী কেন দেয় না। আজ অনেকে স্বীকৃতি দিচ্ছে। এই দেশের আবহাওয়ার জনতা, বিশেষ করে ছাত্র জনতা, তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের ফজিলত কি। আওয়ামী লীগ দেশের শত্রু, আওয়ামী লীগ ইসলামের শত্রু। এই পথ ধরে আর কেউ বাংলাদেশে আসতে পারবে না, কেউ চুরির ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজ যারা আমাদের নেতাদের যারা হত্যা করেছে, তাদের গড়া, তাদের তৈরি আদালতে বিচার শুরু হয়েছে। বিচার সেখানে হবে, মুক্তিযুদ্ধের সেখানতা এই দেশের মানুষের জেগেছে, ওদের বিচার হবে ইনশাআল্লাহ। আপনার উপরে ভরসা করে এই দেশের মানুষের কাছে আকর্ষণ দিয়ে, চরিত্র দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে তাদেরকে বোঝা। যদি যুবক ভাইয়ের আমাদের সাথে থাকে, ওই আবু সাইদার মতো আমরা রক্ত দিতে পারি, তাহলে বাংলাদেশে আমাদের ইসলামী বাংলাদেশ গড়ার পরিবেশ পুরোপুরি আল্লাহ আমাদেরকে দান করবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, শান্তি বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ। হিন্দু মুসলমান সকলের ঐক্যবদ্ধের মাধ্যমে এই দেশ সুন্দর দেশ আমরা করতে পারবো। এই ধুবান ভাই, এই মানে কি করছে? সংগ্রামী কুষ্টিয়াবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, কুষ্টিয়া চট্টগ্রামের সম্মানিত পঞ্চায়েত পরিচালক জনাব মুবারক হোসেন। জনাব মুবারক হোসেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শহীদের এই জনপদ ছিল কুষ্টিয়া। সেই কুষ্টিয়া আজ গণজোয়ার দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলার সংগ্রামী আমির জনাব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাত, 18 কোটি মানুষের জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন উত্তরবঙ্গে জনপদের সংগ্রামী জননেতা, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শুধু আমি একটি কথা বলেই শেষ করব, সেটা হলো যে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এদেশের মানুষ স্বাধীনতা লাভ করেছে। মানুষ এখন স্বাধীনতার সুফল ভোগ করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর রাহবার আমিরে জামাত সারা জাতিত হয়েছে, শোষিত হয়েছে। এই শোষিত মানুষদেরকে ইসলামের ছায়া তলে এনে একটি কল্যাণময় রাষ্ট্র তিনি কায়েম করার স্বপ্ন জাতিকে দেখাচ্ছেন। সমস্ত জেলার এই কর্মী সম্মেলনে অগণিত মানুষের উপস্থিতিতে মানুষও ওনাকে আশ্বস্ত করছে, সিফা সালাতকে সামনে রেখে নিজেরা পিছনে এগিয়ে যেতে চান। এই আহ্বান সবার কাছে থাকলো। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। সংগ্রামী কুষ্টিয়াবাসী, এ পর্যায়ে কর্মী সম্মেলনে বক্তব্য নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি কেন্দ্রীয় অঞ্চল এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, আহত ভাইরা, সংগ্রামী কুষ্টিয়ার ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্মানিত আমিরে জামাত, আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইত্তাকুজ যুলমা, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে উঠবে। আমরা লক্ষ্য করছি কিয়ামতের তো অনেক দূরে আছে, এই জালেমদের দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে। আপনারা শুনেছেন একজন বিচারপতি, তাকে পাওয়া গেছে কোন জায়গায়? আমি বলি যে বিচারপতি সাহেব, উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিচ্ছে। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। তা আপনার জঙ্গলে গেছেন কে? এবং সেখান থেকে পাবলিক তাকে ধরে আনছে কিভাবে? সেখানে ছিল কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা বলেন তো, কুষ্টিয়া অঞ্চলে গলায় গামছা লাগায় কাদেরকে? হ্যাঁ, চোর না ছেঁচড়া চোর? আপনি পালাইতে গেছেন কেন? আপনি তো অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি। আমি জাস্ট উপমা বলতেছি একটা উদাহরণ হিসাবে। এটা আবার যিনি আমাদের দামি প্রধানমন্ত্রী ছিলেন, আপনি এত জুলুম করেছেন, গণহত্যা পরিচালনা করেছেন, এই দেশের শীর্ষ আলেমদেরকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে ফাঁসি দিয়ে ঝুলিয়ে আপনি হত্যা করে তামাশা রেখেছেন, মজা নিয়েছেন। আপনি জানেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। আমাদের আমিরে জামাত গতকালকে নাটোরের সমাবেশে বলছিলেন ভাত রান্না করছিলেন, সেই ভাতও আপনি খাইতে পারেন নাই, ভাত না খেয়ে পালাইছেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা বলা না, বলার উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 53 বছর পার হয়ে 54 বছর শুরু হয়েছে, কিন্তু আজও বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান হয় নাই। বাংলাদেশে যারা এই শাসন ক্ষমতা এসেছেন, ক্ষমতাকে এর উপর বুলেট চালিয়েছেন, জুলুম চালিয়েছেন। বিশেষ করে এই গত 15.5 বছরে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হোলি খেলা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলাকে সর্বনাশ করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মানুষের জান মাল নিয়ে সিনেমিনি খেলা
চেপে ধরা হয়েছে, তাদেরকেই হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, অথবা গুম করে দেওয়া হয়েছে। এই হত্যা রেহাই পায় নাই, এই দেশের মা বোনেরাও রেহাই পায় নাই। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি, বারবার আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে এই খুনি সরকার, ভারতের তাবেদার সরকার, ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে, মামুর বাড়ি যায় পড়বা। সেটা পড়ছে না? সাঈদী সাহেবের অনেক জিনিসই এখন দেখা যায় বলে গেছে, সত্য হয়ে যেতেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সুতরাং তারা এখন পালিয়ে গেছে। আমরা ওনারা আবার বাইরের থেকে মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, আবার ফিরে আসবো। ফিরে আসার কি কোন সম্ভাবনা আছে? আমি সিম্পলি কথাটা বলি যে যখন ছিল তার হাতে আর্মি, বিডিআর, র্যাব, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ ইত্যাদি ইত্যাদি, তিনি আবার ফিরে আসবেন এটা মনে করার কোনো কারণ আছে? পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদী সরকার আর ফিরে আসে নাই। ফিরে আসেনি ইরানের রেজা শাহ পাহলভী, ফিরে আসেনি কারজাই, শেখ হাসিনাও ফিরে আসবে না। এখন নরবই ঘোষণা শুনে কেউ কেউ উকি ঝুঁকি মারে, আমরা বলি উঠেন। বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। আপনারা কি আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর লুটেরা শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দুর্নীতিবাদ শাসন চায় না। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আগামী দিনে একটি ইসলামের বাংলাদেশ। এজন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে একটি নতুন আওয়াজ উঠেছে। এই আওয়াজ কুষ্টিয়ায় উঠছে। দেখলাম ব্যানারে কোন জায়গাতে লেখা আছে, সব দল দেখা শেষ, এবার হলো কি, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। ইসলামের জোয়ার তৈরি হয়েছে, ইসলামের জোয়ার তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, এই ভাই সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবুয়তের যুগ, খেলাফতের যুগ, রাজতন্ত্রের যুগ, এরপরে হলো জুলুমতন্ত্রের যুগ শেষ হয়েছে। বাংলাদেশে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের নেতা জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাদ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল শ্রেণী পেশার মানুষ, দল মত নির্বিশেষে আমরা
ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে এখানে অসংখ্য হাজার হাজার উলামায়ে কেরাম এসেছেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরামকে আরো দৃঢ় ঐক্য করে তুলতে হবে। নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যেতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের সেই সংগ্রামকে সফল করার জন্য কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনতাকে ঐতিহাসিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে। আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাওলানা আবুল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং অঞ্চল নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত জেলা আমিরবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম আমিরে জামাত, আমরা আপনাকে পেয়ে আজকে গর্বিত। কুষ্টিয়ার মানুষ ধন্য। আমরা এই নতুন স্বাধীনতার পরে দ্বিতীয়বার আমরা আপনাকে পেলাম, আলহামদুলিল্লাহ। মোহতারাম আমিরে জামাত, বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রায় 200 সহস্রাধিক ছাত্র জীবন দিয়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়ে তারা যেটি চেয়েছিল তা হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ। এই বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব আপনার নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের 18 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মনে করি আপনার একটি সাম্যের সমাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়াবাসী, আমরা আপনাকে দৃঢ়তার সাথে জানাতে চাই, কুষ্টিয়ার সকল জনগণ একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশ হিসেবে কি দেখতে চাই? আমরা কি আমাদের বাংলাদেশকে একটি শোষণ মুক্ত দেশ হিসেবে দেখতে চাই? যদি আমরা আমাদের বাংলাদেশকে একটি কোরআনের বাংলাদেশ, একটি সভ্যের বাংলাদেশ, একটি শোষণ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, তাহলে ইসলামী আন্দোলনকে আরো দুর্বার গতিতে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, কুষ্টিয়ার প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। মহা সম্মানিত কর্মী ভাইরা, মোহতারাম আমিরে জামাত, আপনাদের উদ্দেশ্যে আগামী দিনে এই ধরনের একটি সমাজ বিনির্মাণে আপনাকে আমাকে কি করতে হবে সেই বক্তব্যই তিনি এখন আমাদের সামনে রাখবেন ইনশাআল্লাহ। তাই যতক্ষণ আমিরে জামাতের বক্তব্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি বসে থাকবো। ঠিক আছে কিনা? সবাই বসে থাকবো।
আমি আপনাদের সবাইকে, বিশেষ করে মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কুষ্টিয়াবাসী, সংগ্রামী ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, গত কয়েকটি সপ্তাহ আপনারা যার বক্তব্য শোনার জন্য, যার দিক নির্দেশনামূলক কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, আমরা সেই মহেন্দ্রক্ষণে অপেক্ষা এসে পৌঁছেছি। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলার কোটি মানুষের জননন্দিত নেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বন্ধুগণ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাশেম, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা, আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম, আয়োজনটা বোনদের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে, বিল্ডিং এর ভিতরে থেকে, ছাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছেন। আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত স্বৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কুয়াশা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন। মহান মনিবের দরবারে তৌফিক চাই, দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলো বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে আমাদেরকে এখানে বাংলাদেশের মাটির উপর সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ, এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা, এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয়,
আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটা সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতা লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি, তারা কথা রাখেননি। তারা দফায় দফায় জাতির সাথে বেইমানি করছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা। সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে, সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা, দেশের টাকা দিয়ে, কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা? কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকেও হয়েছে। গরিব এক গেরস্তের একবার 2টি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই 2টা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক যুগে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায়, গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হো? বলে আমি আপনার সন্তানের মতোই একজন। আপনার সন্তানেরা আমার 2টি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই, আমার সম্বল নাই। আমি তার দেনা করে কিছু টাকা এনেছি, আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন। ওই মহিলা বলতেছে, বাবা এখন তো পায়ের ধরে মা বলতেছ, আমার সন্তানটা যদি গরুর রশি সহ ওখানে ধরা খাইতো, 2-4টা কি কম দিতা? তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে বসাইয়া দিত। এমনকি অনেক জায়গায় তো গণপিটুনিতে জীবনও যায়। তখন যেমন তুমি কোনো কমতি করতে না, এখন পুরা হিসাব করে দিয়ে যাও 1000 যারা চায়। এরাই বলে চুরের মার বড় গলা। এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে।
দিয়ে বলেছে, বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না, যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার, এরপরে যা বড় কাজ করো। প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে। আমি আর মামু মিলে কারবার চালাইছি, এর বাইরে যায়নি। এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে, ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে। সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন, মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে। কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল। খোঁজ নিয়ে দেখেন, সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে, পরিবার বিদেশে। কোথায়? বেগমপাড়ায়। কেন? তারা এই দেশকে যদি ভালোবাসতো তাহলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তানরা এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই নেই। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দি। কোনো দেশে দুনিয়ায় এক নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। 18 সালের গুছা করে আন্দোলনের পরে বললেন যা, আর কোনো কোটাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কোটা আগের মতো ফিরিয়ে নিয়ে আসলেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়েছে, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এই জন্য মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন, কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না।
বলেছিল কয়েক লক্ষ নয় কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না, স্যার মাফ করবেন, বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই ৫-৭ লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে ১০ কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে। একজন মা তার ১০ মাসের শিশুকে তুলে নিয়ে রাস্তায় এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? বলে কি করেছি? কেউ অবুঝ এই দুধের শিশুকে তুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন? মুহুর্মুহু গুলি, লাশের পর লাশ, ছোপ ছোপ রক্ত, আপনি কেন এখানে অবুঝ শিশু নিয়ে এসেছেন? তিনি বলেছিলেন, শিশু আমার একটা নয়, যতগুলা যুবক যুবতী আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার সন্তান। ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি। সাংবাদিক ভাইয়েরা আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দেয় তখন কি হবে? তিনি বলেছেন, আমি আমার সন্তান শহীদের মিছিলে শরীক হয়ে যাব। 7 বছরের একটা শিশু, সে হাতে ইটের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে ধরে এনে বলেছে, এই তুমি এটা কি করছো? বলে যে আমাকে আমার কাজ করতে দিন। তুমি কি কাজে এখানে এসেছো? আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে? বলে যে পুলিশ আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে শহীদ আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর, পীরগঞ্জ? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাহলে ও তোমার ভাই হয় কেমনে? বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে? যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই। তুমি যাও, আন্দোলন আমরা করব। ঝাড়ি মারে বলে, ছাড়েন মিয়া, আপনি সরেন, আমি আমার আন্দোলন করব। দ্যাট ওয়াজ বাংলাদেশ এন্ড দ্যাট ওয়াজ মুভমেন্ট। কেন এই 10 মাসের শিশু আন্দোলনে শরীক হয়ে গেল? এই 7 বছরের শিশু কেন শরীক হলো? এই মা কেন আসলেন? এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করেছে। 18 কোটি মানুষকে বেইজ্জত করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? বলে যে আপনাদের দোষ। আমাদের কি দোষ? বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। 18 কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন, আপনাদের সাথে 18 কোটি মানুষ নামবে ইনশাআল্লাহ। কেন দ্রব্যের এত মূল্য? উৎসস্থলে তো এত দাম পায় না আমার কৃষক। অনেক জায়গায় তার উৎপাদিত মূল্যের উৎপাদন খরচটা পর্যন্ত পায় না, অনেকে হাহাকার করে। তার কারণ হলো গাঁটে গাঁটে চাঁদাবাজি। এই চাঁদাবাজি তো আগে ছিল, 5 আগস্টের পরে কুষ্টিয়ায় আর কোনো চাঁদাবাজি নেই। কুষ্টিয়া এখন চাঁদাবাজ মুক্ত, ঠিক আছে না? না, এখনো চাঁদাবাজি চলে। তাহলে এতগুলো মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম? আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। আমরা সেই দল যাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে।
সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর সহকর্মীদেরকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজানো আদালত